নমস্কার। গল্পের ঝুলিতে সকল শ্রোতা বন্ধুদের স্বাগত জানাই। আজ আপনাদের জন্য গল্পের ঝুলিতে রয়েছে সতীনাথ ভাদুড়ীর লেখা ৭২। গল্পটি ভালো লাগলে একটা লাইক এবং কমেন্ট করে জানানোর অনুরোধ রইল। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে আরও গল্প শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। তাহলে চলুন শুনে নেওয়া যাক আজকের গল্প। মানহানির মোকদ্দমাটা নিয়ে বেশ খানিকটা মানসিক উত্তেজনার মধ্যে দিয়ে কেটেছে শ্রীদাম সাহার। এই উত্তেজনাটাই তাহার নেশা। মহাজনী কারবার করেন, কোর্টে মোকদ্দমা লেগেই থাকে। প্রত্যহ নিজে না গেলেও চলে, কিন্তু তিনি না গিয়ে থাকতে পারেন না। এই ৭২ বছর বয়সেও নথিপত্রের পুটুলিটা বগলে নিয়ে কি রোদ কি বৃষ্টি ঠুকুর ঠুকুর করে হাঁটতে হাঁটতে কোর্টে তার যাওয়া চাই চাই। কাছারির বারান্দায় ছাতা মাথায় দেওয়া অবস্থায় কত সময় তাকে দেখতে পাওয়া যায়, কত সময় দেখা যায় নথিপত্রের পুটুলিটাকে বালিশ করে বার লাইব্রেরির বেঞ্চিতে ঘুমোচ্ছেন। সকলেই তাকে চেনে। জাল জুয়াচুরি না করে আইনসঙ্গত উপায়ে তিনি প্রচুর বিষয় সম্পত্তি করেছেন। কিন্তু শহরের লোকে সকালবেলাটায় তার মুখদর্শন বিশেষ বাঞ্ছনীয় মনে করে না। স্কুলের ছাত্রদের ধারণা শ্রীদামবাবুর মুখদর্শনের অমঙ্গল এক শুধু কাটতে পারে তার দাঁত দেখলে। বার লাইব্রেরিতে একদিন ব্যারিস্টার সাহেব তাকে হাসতে হাসতে বিশ্রীদামবাবু বলে সম্বোধন করেছিলেন। অন্য লোক হলে চেপে যেত, কিন্তু তিনি মানহানির মোকদ্দমা এনেছিলেন কোর্টে। তার বাঁধা উকিল আছেন আদালতে, ২ টাকা করে ফি এবং মক্কেলের বলা পয়েন্ট অনুযায়ী বহস। এই কঠিন শর্তে রাজি বলেই তিনি শ্রীদামবাবুর আস্থাভাজন হতে পেরেছেন। বিবাদী পক্ষ থেকে বলা হয় যে শহরের বাসিন্দারা সকলেই বাদীর নাম নেবার দরকার পড়লে বিশ্রীদামবাবুই বলে। শ্রীদামবাবুর উকিল ব্যাহেস করেন যে সকালে অভুক্ত অবস্থায় ছাড়া আর কখনো কেউ তার মক্কেলকে বিশ্রীদামবাবু বলে সম্বোধন করে না, এবং মানহানির কথাটা বলা হয় ব্যারিস্টার সাহেবের মধ্যাহ্ন ভোজনের পর। ওই রকম একটা মোক্ষম পয়েন্ট মাথায় খেলেছিল বলে বেশ খুশি মেজাজে সেদিন বাড়ি ফিরেছিলেন শ্রীদামবাবু। এক শুধু দুর্ভাবনা, যদি অপরপক্ষ হাকিমকে ঘুষ খাওয়ায়। প্রয়োজনের চেয়ে বেশি মিতব্যয় বলে বাইরে তার দুর্নাম আছে, কিন্তু তার বাড়ির খাওয়া দাওয়ার দিকটা ভালো। ভালো মন্দ খাওয়ার দিকে তার ঝোঁক আছে, এবং এই ঝোঁকটা বয়স হবার সঙ্গে সঙ্গেই দিন দিনই বাড়ছে। ভেবেছিলেন যে জমিয়ে মোকদ্দমার গল্পটা করবেন স্ত্রীর কাছে, কিন্তু জলখাবার খাওয়ার সময় শুনলেন যে তার হাঁপানির টানটা হঠাৎ বেড়েছে। সৃষ্টিধরের মা ১২ মাস এই হাঁপানি রোগে ভোগেন। ৫৫ বছর আগের সেই বিয়ের দিন থেকেই তিনি দেখছেন। খাওয়া প্রায় শেষ হয়েছে, আঙুলে গুলে নিয়ে একটু পায়েস ছোট নাতনির মুখে দিয়েছেন, এমন সময় একটা মারাত্মক খবর শুনলেন বড় বৌমার মুখে। আজকাল বাড়ির লোকে তার সঙ্গে একটু সাবধান হয়ে কথা বলে, কোন কথার যে কি মানে করে নেবেন এই ভেবেই সবাই তটস্থ। কাজেই খবরটার মারাত্মকতার দিকটার কিছুমাত্র আঁচ পেলে বড় বৌমা কথাটা তুলতেন না শ্বশুরের কাছে। শাশুড়ির অসুখের আধুনিকতম চিকিৎসার সম্বন্ধে খবর। মজার কথা ভেবেই বলা, কিন্তু ছ্যাঁকা লাগবার মতো গিয়ে লাগলো কথাটা শ্রীদামবাবুর মনে। মনের অস্বাচ্ছন্দ্য চাপা দিয়ে শান্ত স্বরে জিজ্ঞাসা করলেন, নরেন ডাক্তারকে ডাকা হয়েছিল কেন? জবাব দিলেন মেজ বৌমা, নরেনবাবু নিজে থেকেই এসেছিলেন বন্ধুর খোঁজে, কি যেন দরকার ছিল। কথাবার্তা হওয়ার পর বুঝি নিজে থেকেই বড়ঠাকুরকে জিজ্ঞাসা করেছেন মা কোথায়। মার তো তখন নিচে নেমে দেখা করবার মতো অবস্থা নেই, তিনি নিজেই ওপরে গিয়ে দেখলেন মাকে। যতদূর সম্ভব গলার স্বর নরম করে শ্বশুর বড় বৌমাকে জিজ্ঞাসা করলেন,
ভিজিটের টাকাটা দিয়ে দেওয়া হয়েছিল তো? সকলেই জানেন যে নরেন ডাক্তার সৃষ্টিধরের বন্ধু, এ বাড়ি থেকে ফি নিতে পারেন না। তবু বড় বৌমাকে উত্তর দিতে হয়, আমরা কি করে বলবো? দেখো বড় বৌমা, প্রশ্নের উত্তর প্রশ্ন দিয়ে করবার অভ্যেস ছাড়ো। বলো জানি না, আমি জানি না, আমরা টামরা নয়। পরিষ্কার কথার পরিষ্কার উত্তর দেবে। আমি জানি না। সৃষ্টিধরের কি এসব খেয়াল আছে? কাল আমাকেই পাঠাতে হবে টাকাটা। কারো ন্যায্য পাওনা যে কোনো ছুতোয় তাকে না দেওয়া ঠকামি। 420 দফার নাম শুনেছ তো? তাই আমি যা চাই তা কি এরা হতে দেবে? হনহন করে তিনি বেরিয়ে গেলেন ঘর থেকে। এখন দেখো কোথাকার জল কোথায় গিয়ে দাঁড়ায়। শ্বশুরের মেজাজ বউরা বোঝে, কিন্তু এই অকস্মাৎ উষ্মার কারণ তারা ঠিক ধরতে পারল না। হিসাবেই তিনি ঠিকই কম্পাউন্ডার বাবুই এবারই ডাক্তার, কারণ তিনি ইঞ্জেকশন দিতে 1 টাকা করে নেন। শ্রীদামবাবু আরও বলেন যে আজকালকার ডাক্তাররা যখন শুধু পেটেন্ট ওষুধই খেতে দেয় রোগীকে, তখন কম্পাউন্ডার আর ডাক্তারে তফাৎ কি? তবে শক্ত অসুখে টাকা খরচের ভয়ে বড় ডাক্তারকে ডাকবেন না এমন লোক তিনি নন। এ কথা বাড়ির বউরাও জানে। বিশেষত স্ত্রীর বেলায় তার রাস যে একটু আলগা, এ কথা শুধু বাড়ির কেন, বাইরের লোকও জানে। তবে তিনি এমন চটলেন কেন? বুঝতে না পেরে পুত্রবধূরা নিজেদের মধ্যে বলা বলি করল কথাটা। নরেন ডাক্তারকে ফি না দেওয়ার কথাটা যে তার রাগের আসল কারণ নয়, এ কথা তারা বুঝতে পেরেছে। শ্রীদামবাবু খবরটা শুনেই বেশ বিচলিত হয়েছেন। বুঝতে পারছেন যে আর কেউ ব্যাপারটাকে সে গুরুত্ব দিচ্ছে না। দেবে না কেন? উচিত ছিল দেওয়া। তিনি বাড়ির কর্তা, একবার তার সঙ্গে পরামর্শ পর্যন্ত করল না। এর চেয়ে দুঃখের কথা কি আর হতে পারে? কিন্তু শোনা কথার উপর নির্ভর করে কোনো একটা সিদ্ধান্তে পৌঁছবার পাত্র তিনি নন। সত্যাসত্য যাচাই করবার জন্য তিনি স্ত্রীর ঘরে ঢুকলেন। সৃষ্টিধরের মা খাটের উপরে বসে, কোলে 2টো বালিশ নিয়ে তিনি হাঁপাচ্ছেন আর কাশছেন তখনও। পাকা চুলের মধ্যে টাক পড়া সিঁথিতে টকটকে লাল সিঁদুর নজরে না পড়ে পারে না। প্রথম কথাতেই ধরা পড়ে গেল স্ত্রীর মনোভাব। সৃষ্টিধরের মা মানহানির মোকদ্দমার সম্বন্ধে প্রত্যাশিত প্রশ্নটা করলেন না। পায়েসে মিষ্টি বেশি হয়েছিল কিনা, কিংবা বৌমারা খাওয়ার সময় পাখা নিয়ে কাছে বসেছিল কিনা, এ কথাও জিজ্ঞাসা করলেন না। মুখে একগাল হাসি নিয়ে তিনি তুললেন নরেন ডাক্তারের নূতন প্রেসক্রিপশনটার কথা। হাঁপানির টান সত্ত্বেও যেরকম উৎসাহের সঙ্গে বলা, তাতে মনে হলো যে ডাক্তারের ব্যবস্থা পূর্ণ সমর্থন পাচ্ছে তার মনের কাছে। নরেন ডাক্তার এসেই প্রথমে জিজ্ঞাসা করে কোন কোন জিনিস খেলে হাঁপানিটা আরম্ভ হয়, ধোঁয়া নাকে গেলে বাড়ে, নাকি স্নান করলে বাড়ে, নাকি ছেলেবেলায় কবে প্রথম আরম্ভ হয়েছিল বলে মনে আছে নাকি, আরও কত রকমের এই রকম হাবিজাবি প্রশ্ন। সব শুনে বলল, এক কাজ করে দেখুন। উপকার যে হবেই তা সে ঠিক বলতে পারে না, তবে চেষ্টা করে দেখা উচিত। এ ঠিক হাঁপানি নয়, রোগের নাম ব্যানার্জি না কি যেন বললে। কত রকমের যে নতুন নতুন রোগ হচ্ছে আজকাল। হতবাক হয়ে গিয়েছেন শ্রীদামবাবু স্ত্রীর কথার ধরন দেখে। পুত্রবধূরা যা বলেছিলেন সংক্ষেপে ইনি সেই কথাই বলছেন বিস্তৃতভাবে। মার ছেলের মধ্যে পরামর্শ হয়েছে, তাকে ধর্তব্যের মধ্যে গণেনি। এমন মারাত্মক বিষয়টা বিচারের সময়ও? হ্যাঁ, মারাত্মক বই কি, তাকে খবর দিতে যাবে কেন? মনেই পড়েনি তার কথা। স্ত্রীর কথা কানে আসছে। হাঁপাতে হাঁপাতে অনর্গল বলে চলেছেন নূতন ওষুধটার কথা। কতই বা দাম,
সস্তার ওষুধ সারলে পরে অবাক হবার কথা, কিন্তু ও কি আর সারবে? অত সোজা নয় এ রোগ। কত কিছুই তো করে দেখলাম সারা জীবনে। ধরে আরশোলা সেদ্ধ জল খেয়েছি তোমার কথায়, সেবার ওষুধে সিগারেট পর্যন্ত খেতে হয়েছে তোমার পাল্লায় পড়ে। শুনছেন আর তার বুকের মধ্যে মোচড় দিয়ে দিয়ে উঠছে। তিনি জানেন যে স্ত্রীর কথাগুলো আন্তরিক নয়। স্ত্রীর মনে মনে বিশ্বাস ওষুধে আশু ফল পাবেন। নূতন ওষুধের সন্ধান পেয়ে বেশ উৎফুল্লই হয়েছেন তিনি। ওষুধের সস্তা দামটাই শুধু দেখলে সৃষ্টিধরের মা, ওর দাম কি শুধু ওই কয় আনাই? আমার দিকটা না হয় না ভাবলে, নিজের দিক থেকেও ভাবো জিনিসটাকে। তোমার মাছ খাওয়া ঘুচবে, সাদা থান পরতে হবে, আরও কত কি করতে হবে। ছেলে ছেলের বউ আজ তোমায় মাথায় করে রেখেছে, তখন কি কেউ পুঁজবে? ওদের সংসারে একবেলা চারডি আলো চালের ভাত খেয়ে শুধু বেঁচে থাকতে হবে। যাক, সেসব যার জিনিস সে বুঝবে। মুখে বললেন, দেখো কত দূর কি হয়। প্রায় অর্থহীন কথাটা। তারপর শ্রীদামবাবু নিজের ঘরে গিয়ে ঢুকলেন ভারাক্রান্ত মন নিয়ে। মৃত্যু ভয়টা তার চিরকালের, ইদানিং বেড়েছে। এ নিয়ে উদ্বেগ ও দুশ্চিন্তাও বাড়ছে দিন দিন। অনেক বিষয়ে মন খুঁতখুত করে, সন্দেহ হয়। পারলে পরে সাবধান হয়ে যান। ছেলেমেয়েরা না জানুক, স্ত্রী তার স্বভাবের এই দিকটার কথা জানেন। সময় সময় স্ত্রীর কাছে বলেও ফেলেন কি না। এখনও বলতে পারলে হয়তো আসন্ন সংকটের একটা সমাধান হতে পারত। যারা আঘাতটা দিয়েছেন তারা সামলে যেতে নিশ্চয়ই। অপ্রত্যাশিত দিক থেকে আসা আঘাতের প্রকৃতিটা আবার অপরের কাছে বলবার মতো নয়। এত ব্যক্তিগত, এমন একটা স্পর্শকাতর জায়গার সঙ্গে সম্বন্ধিত যে বলতে বাধে। সেই হয়েছে মুশকিল। অভিমানের শ্রেণীর মনের ভাবের কোনোই মূল্য থাকে না যদি ওগো আমি অভিমান করেছি গো বলে সেটা পরিষ্কার ভাষায় ঘোষণা করে দেওয়া হয়। তার দিকটা একবার মনেও পড়ল না সৃষ্টিধরের মায়ের? অমন ওষুধ ব্যবহারের কথা উঠতেই তো মনে পড়া উচিত ছিল। এ দুঃখ তার রাখবার জায়গা নেই। যে কথাটা ভাবতে চান না সেই কথাটাই বারবার মনে আসে। যত দুশ্চিন্তাটা মন থেকে দূর করে ফেলতে চান ততই যেন উদ্বেগ বাড়ে। বয়স হয়ে এই হয়েছে মনের অবস্থা। বোঝেন কিন্তু আবার না করেও পারেন না। একটা উদ্বেগ যায় তো আর একটা এসে তার জায়গা নেয়। কোর্ট থেকে বাড়ি ফেরা পর্যন্ত দুশ্চিন্তা ছিল যে অপরপক্ষ আবার হাকিমকে ঘুষ খাইয়ে মানহানির মোকদ্দমার রায় পাল্টে না দেয়। সেই দুশ্চিন্তার জায়গা নিয়েছে এখন স্ত্রী পুত্রের সৃষ্টি করা অমঙ্গলের অবশ্যম্ভাবিতা। ছেলেরা ছোট ছোট জিনিস নিয়ে দুশ্চিন্তা করতে বারণ করে তাকে, কিন্তু এর সবগুলোই কি অকারণ উৎকণ্ঠা? রক্তের গরমে ওরা অনেক জিনিস উড়িয়ে দেয় তুড়ি মেরে, কিন্তু ৭২ বছরের জীবনের অভিজ্ঞতা তো তাদের নেই। সেই কথাটাও ওরা স্বীকার করবে কিনা কে জানে। আর তোরা বুঝবি কি? এইসব ছোট ছোট জিনিসগুলোর উপর নজর চিরকাল ছিল বলেই তোদের জন্য এত সব টাকা কড়ি সম্পত্তি রেখে যেতে পারবো। তোদেরই জন্য এত সব। আর একবার মনেও পড়ল না আমার কথাটা। বড় ছেলে বাড়িতে বলে গিয়েছে যে সে রাত ৯টায় ফিরবে ওষুধ নিয়ে। নরেন ডাক্তারের সঙ্গে কোথায় যেন একটা কাজে গিয়েছে। কাজ মানে ইনশিওরের দালালি। সৃষ্টিধর একবার তাকেও ঘুরিয়ে বলেছিল লাইফ ইনশিওর করতে। বেশি বয়সেও নাকি ইনশিওর করা যায়। তিনি কানে তোলেননি কথাটা। তার ধারণা ইনশিওর করা লোক বেশি দিন বাঁচে না। সৃষ্টিধরের মা কিন্তু তখন তাকে লাইফ ইনশিওর করতে বারণ করেছিলেন। সেই মানুষের আজ স্বামীর অস্তিত্বের কথাটা মনেই পড়ল না। এই সেদিনও সৃষ্টিধরের মা সাবিত্রী ব্রত উদযাপন করেছেন। এক গুরুর কাছ থেকে দুইজনে একসঙ্গে দীক্ষা নিয়েছেন। একসঙ্গে তীর্থ ভ্রমণ করে এসেছেন কিছুদিন আগেও। প্রয়াগ সঙ্গমে স্নান করবার সময় পাণ্ডা ঠাকুরের কথায়
দুজনের আঁচল একসঙ্গে বেঁধে তারা এক সময় ডুব দিয়েছিলেন। এসবই কি লোক দেখানো? শ্রীরামবাবু ঘড়ি দেখলেন। 9টা বাজবার এখনো অনেক দেরি আছে। বাড়ির কর্তার দিকটাই তো সবচেয়ে আগে মনে পড়া উচিত বাড়ির লোকের। এ বাড়ির লোকের ওঠা বসা, কাজ বিশ্রাম সব নিয়ন্ত্রিত হয় তার সুবিধা অসুবিধার ওপর লক্ষ্য রেখে। তিনি যেমন ইচ্ছা চলেছেন, অন্য সকলে অতি সন্তর্পণে তার সঙ্গে তাল মিলিয়ে চলেছে। কোর্টে যাবার জন্য যত সকাল সকালই খান না কেন, তিনি তার প্রিয় পলতার বড়া এবং ছানার ডালনা একদিনও পাননি এ কথা মনে পড়ে না। তাকেই ঘিরেই এ সংসারে সব কিছু। তিনি শুলে পাশের ঘরে ছোট ছোট ছেলেমেয়েরা পর্যন্ত নিজেদের মধ্যে ফিসফিস করে কথা বলে। ছেলেরা বড় হয়ে আজকাল তবু তার সঙ্গে একটু আধটু কথাবার্তা বলে, আগে তো সে সাহসও ছিল না। তার ছোট ছেলেটা যখন 5-6 বছরের, তখন তিনি বাড়ি ঢুকলেই সে ভয়ে খাটের তলায় লুকিয়ে বসে থাকত। ঘরের দেওয়ালে সম্মুখে টাঙানো রয়েছে ছোট ছেলের বিয়ের সময়ের তোলা একখানা গ্রুপ ফটো। মাঝখানে বসে রয়েছেন তিনি। ছেলে, মেয়ে, বউ, নাতি নাতনি 4 সারিতে অতি কষ্টে এঁটেছে ফটোর কাগজে। তাকেই কেন্দ্র করেই সব। এক ছেলে ছেলে নয়, 1 টাকা টাকা নয়, তাই তার অনেক সন্তান, অনেক টাকা। এতগুলো প্রাণীর কাছ থেকে তার অবাধ ক্ষমতার স্বীকৃতি পাওয়া বাড়ির কর্তার এইটুকুই তো তৃপ্তি। তার ধারণা ছিল এরা তাকে ভালোবাসে। সবই কি ভুল? সবই কি ফাঁকি? তার দিকটা একবার ভাবলেও না এরা। এরা মানে সৃষ্টিধরের মা, নিজের স্বার্থ নিয়েই উন্মত্ত। 11টি সন্তানের জননী, সংসারের লক্ষ্মী বলেই তাকে জানতেন। সেকেলে মানুষ শ্রীদামবাবু ভাবতেন স্ত্রী ভাগ্যেই তার এত ধন জন বিষয় সম্পত্তি। এই 55 বছরের বিবাহিত জীবনে স্ত্রীর কাছ থেকে যা কিছু পেয়েছেন সবটুকুকে মিথ্যা ছলাকলা বলে ভাবতে বাধে। সেই জন্যই স্ত্রী তার কথা মনে না পড়াটা তাকে ব্যথা দিচ্ছে আরও বেশি করে। ব্যারিস্টার সাহেবকে আর্গুমেন্ট দিয়ে কাবু করবার উল্লাসে বিকালের আহারটা একটু বেশি হয়ে গিয়েছে। অম্বলে বুক জ্বালা করছে। দুশ্চিন্তা বাড়লে তার অম্বলও বাড়ে। একটু জল খেলে হয়, কিন্তু তিনি চান না এ বাড়ির কাউকে ডেকে এখন জল আনতে বলতে। কোনো নাতনি হয়তো জল নিয়ে আসবে, এসে দাদুর সঙ্গে ভেজর ভেজর করে বকবে কতক্ষণ কে জানে। সে সময় আর সে মনের অবস্থা এখন তার নেই। 9টা এখনো বাজেনি। এখনো সময় আছে, স্ত্রীর মনে পড়বার সময়, আর নিজের ভেবে দেখবার সময়। স্ত্রীকে মুখ ফুটে বলে মনে করিয়ে দিতে হবে স্বামীর অস্তিত্বের কথাটা। কেশে আমি বেঁচে আছি এই কথাটা জানিয়ে দেওয়ার মতোই হাস্যাস্পদ। অমঙ্গলে বলে ছোট করায় যে লোকটা ব্যারিস্টার সাহেবের সঙ্গে মোকদ্দমা লড়তে পারে, নিজের অমঙ্গলের আশঙ্কায় সে স্ত্রীর কাছে ছোট হতে পারে না, মরে গেলেও না। সৃষ্টিধরের মার চোখে তিনি খেলো হতে চান না। আচ্ছা, হাসি ঠাট্টার ছলে কথাটা সৃষ্টিধরের মাকে বলে দিলে কেমন হয়? একটু ঘুরিয়ে বলা, ওগো, মাছে আঁশটে গন্ধ লাগতে আরম্ভ করেছে বুঝি আজকাল, বা ওই গোছের কোনো কথা। ওতেও আত্মসম্মানে আঘাত লাগে। স্ত্রীর অধিকার আছে নিজের অসুখ সারাবার চেষ্টা করবার, ছেলের অধিকার আছে নিজের মায়ের জন্য ওষুধ কিনে আনবার, তাদের অধিকার আছে তার অস্তিত্ব ভুলে যাবার। তিনি তাদের অধিকারে হস্তক্ষেপ করতে চান না কোনো কথা বলে। আদালতের কড়া জজ সাহেবের মতো পক্ষপাতহীন দৃষ্টিতে তিনি আচরণের ন্যায় অন্যায় বিচার করতে চান। হয়তো হয়ে ওঠে না সব সময়, কিন্তু সামাজিক, পারিবারিক এবং ব্যক্তিগত জীবনেও আইনসঙ্গত অধিকার ও দায়িত্বের পরিমাণ তিনি প্রতি পদক্ষেপে মেপে চলতে চান। সিঁথিতে সিঁদুর নিয়ে স্বর্গে যাওয়াই তো চিরকাল মেয়েদের কাম্য বলে জানতেন। সৃষ্টিধরের মারও আজকালকার মেয়েদের মেম সাহেবী হাওয়া লাগলো নাকি? আইন তো হয়েছে, বিবাহ বিচ্ছেদ করে নিলেই তো পারে যদি তার মন চায়। মানহানির মোকদ্দমায়
বড়লোকের সঙ্গে লড়াই করে নিজেকে বড় ভাবছিলেন তিনি খানিক আগে। কতটুকু মূল্য তার? থেঁতলে চটকে পা মারিয়ে চলে যাওয়ার চাইতেও অপমানজনক হচ্ছে চোখের সম্মুখে থেকেও নজরে না পড়া। নিজের কাছে নিজের লজ্জা করে। কে জানে, হয়তো তার কপালে লেখা আছে যে তার স্ত্রী তার মৃত্যুর জন্য দায়ী হবেন। সে কথা ভাবলেও ভয়ে গায়ে কাঁটা দিয়ে ওঠে। কপালের লেখা জিনিসটা কি ধরনের তা ঠিক জানা নেই। আইনের ধারাগুলো যেমনভাবে লেখা হয় সেই রকমই নাকি? আইনের ধারার মতো কপালের লেখার মধ্যেও ফাঁক ও ফাঁকি খোঁজা চলে নাকি? স্ত্রীর সঙ্গে বিবাহ বিচ্ছেদ করলেও কি কপালের লেখাকে ফাঁকি দেওয়া যায় না? যাগ্গে, লোকে শুনলে পাগল ভাববে। এইসব মনের কথা যদি ঘুণাক্ষরেও কেউ টের পায় তাহলে লজ্জার সীমা থাকবে না। এসব চিন্তার কি কোনো মাথামুন্ডু আছে? তবে এ কথা তিনি বলবেন যে কপালের লেখা খণ্ডানো শক্ত বলে কি তাকে নেমন্তন্ন করে ডেকে আনতে হবে? মেটে সিঁদুর আবার একটা ওষুধ নাকি? যত ভাবেন তত মাথা গরম হয়ে ওঠে। রগের কাছটায় দপদপ করছে। অম্বল হলেই তার এই রকম মাথা দপদপ করে আর বুকের কাছে ব্যথা ব্যথা করে। দেওয়ালের ঘড়ির দিকে তাকালেন তিনি। ছেলের ফেরবার সময় হলো। এখনো ভেবে কিছু কুল কিনারা পাননি। বড় গরম লাগছে, ভীষণ জল তেষ্টা পেয়েছে, জিভ গলা শুকিয়ে খড়খড়ে হয়ে উঠেছে। শরীরের মধ্যে কেমন যেন একটা আনচান ভাব হচ্ছে। ওই নিচে মোটর গাড়ির শব্দ। শ্রীরামবাবু উঠে একবার বাথরুমের দিকে গেলেন। কিছুক্ষণ পরে সৃষ্টিধরই প্রথম জানতে পারল। তারপরে তো হৈ হৈ পড়ে গেল বাড়িতে। কান্নাকাটি, ডাক্তার, বদ্যি, নার্স, অক্সিজেন, আরও কত কি। বড় ভয়ানক রোগ। চিকিৎসার সময় পাওয়া যায় না অধিকাংশ ক্ষেত্রে। ভাগ্য ভালো যে ডাক্তার ডাকবার সময় পাওয়া গেল। সেই যে মেঝের উপর এনে শোয়ানো হয়েছিল 3 দিন সেই একই অবস্থায়। নরেন ডাক্তার বলেছিল নড়াচড়া বারণ। তারপর আস্তে আস্তে কথা বলবার ক্ষমতা এলো, ভাববার শক্তি এলো, মনে বল এলো। এ যাত্রা তিনি বেঁচে গেলেন। স্বস্তির নিঃশ্বাস ফেলে বাঁচে বাড়ির লোকে। সৃষ্টিধরের মা মানতের পুজো দিলেন বুড়ো শিবতলায়। ওই বেঁচে গেলেন। নরেন ডাক্তার বলেছে এখনও 3 মাস বিছানায় শুয়ে থাকতে হবে। তারপর যতদিন বাঁচবেন বেশ সাবধানে থাকতে হবে। তেল ঘি খাওয়া বারণ। যতকাল বাঁচবেন মাখন তোলা দুধ খেতে হবে। কোর্টে যাওয়া আর চলবে না। ভাববার ক্ষমতা ফিরে পাবার দিন থেকেই শ্রীদামবাবু কত কি ভাবছেন। এ যাত্রা নিস্তার পেলেন ভেবে আনন্দ আছে, কিন্তু এর চেয়ে বেশি তৃপ্তি যে তার সন্দেহ অমূলক ছিল না। ধরেছিলেন ঠিকই। এসব জিনিসকে 72 বুড়োর খামখেয়ালি বলে উড়িয়ে দিলেই তো হলো না। জন্তু জানোয়াররা পর্যন্ত বিপদের গন্ধ টের পায়। চিরাচরিত আচার ব্যবহারগুলো আইনের ধারার মতো জিনিস, মেনে চলতে হবে। সাধারণ বুদ্ধি খাটিয়ে তার মানে করতে হবে। লোকাচার যেখানে বলছে এই করতে হবে, সেখানে তা না করলে কি হবে সে কথাটা বোঝবার জন্য BA MA পাশ করার দরকার নেই। ওসব আচারের পান থেকে চুন খসলে কি হয়, সেটা খেয়াল হওয়া উচিত ছিল একজন 67 বছর বয়সের সধবা স্ত্রী লোকের। হয়তো খেয়াল হয়েছিল ঠিকই। জেনে শুনে যদি সৃষ্টিধরের মা এই কাজ করে থাকেন তাহলে সে কথার কোনো জবাব নেই। মা ছেলেতে মিলে অগ্রপশ্চাৎ বিবেচনা করে যদি এই কাজ করে থাকে তাহলে তাদের কিছু বলবার নেই। সৃষ্টিধরের মায়ের এই কাণ্ড! বহু নিমকহারাম তিনি সারা জীবন ধরে দেখছেন। বিপদের সময় সে টাকা ধার নেয়, তারপর তামা তুলসী হাতে নিয়ে হাকিমের সম্মুখে গিয়ে বলে যে তারা টাকা ধার নেয়নি। এই তো লোকের ধারা। কিন্তু তার স্ত্রী পুত্রের মতো অকৃতজ্ঞ লোকের কথা তিনি এর আগে কল্পনা করতে পারেননি। বিশ্বাস তিনি কোনোদিনই কাউকে করেন না। টিপসই না নিয়ে তার অতি বড় বন্ধুকেও টাকা ধার দেননি। তবু এতটা আশা করেননি নিজের স্ত্রী পুত্রের কাছ থেকে।
যাদের তিনি সবচেয়ে ভালোবাসেন তাদের কাছ থেকে। মেয়ে মানুষেরা সব বুজরুক, সুবিধা পেলেই নিজ মূর্তি প্রকাশ করে। ভেবে ভেবে তিনি দেখেছেন স্ত্রীর স্বভাবের পরিবর্তনের দিকটা। অল্প বয়সে স্বামীর ভয়ে জুজু হয়ে থাকত, সেকালকার কথা সব মনে আছে। বড় করে কথা বলবার সাহস ছিল না স্বামীর সম্মুখে। ছেলেরা বড় হবার পর থেকেই তিনি প্রথম পরিবর্তন লক্ষ্য করেন সৃষ্টিধরের মায়ের। বাপ যতই করুক ছেলেদের জন্য, তারা সবসময় মায়ের দিকে। মায়েরা সেটা বেশ বোঝে, তাই যত ছেলেরা বড় হয় তত তাদের বুকের পাটা বাড়ে। শেষে স্বামীকে ডোন্ট কেয়ার। ছেলেরা বড় হবার পর থেকে সত্যি তিনি স্ত্রীর সঙ্গে একটু ভেবেচিন্তে কথা বলেন, কিন্তু এতটা ঘেন্না ধরে গিয়েছে তার স্ত্রী আর বড় ছেলের উপর। সবাই মিলে পরামর্শ করে এই কাণ্ড করেছে। ওই নরেন ডাক্তারটাও এর মধ্যে আছে। ডাক্তার না ছাই, ইনশিওরের ডাক্তার আবার ডাক্তার নাকি? তার আবার ওষুধ, তার আবার চিকিৎসা। মা ছেলেতে পরামর্শ করে তার কাঁধেও চাপিয়েছে নরেন ডাক্তারকে। কথা বলাও নাকি তার পক্ষে খারাপ, তাই একটা কলিং বেল রাখা হয়েছিল তার কথা মতো তার বালিশের কাছে। কোনো দরকার পড়লে ঘণ্টা বাজিয়ে লোক ডাকতে হবে কেন? বাড়ির লোকজন কেউ না কেউ 24 ঘন্টা বসে থাকতে পারে না রোগীর পাশে? আর যেখানে বাড়ির কর্তা নিজে রোগী, টান মেরে ছুঁড়ে তিনি ফেলে দিয়েছেন কলিং বেলটাকে সেই দিনই। ভাবে কি বাড়ির লোকে তাকে? যতটা বেকুব ভাবে ততটা বেকুব তিনি নন। সৃষ্টিধরের মা ছুটে এসেছিলেন কলিং বেল মেঝেতে পড়বার শব্দটা শুনে। কিছু বলছো? কিছু এনে দেব? স্ত্রী আসতেই কেমন যেন শক্ত আড়ষ্ট গোছের হয়ে গিয়েছিল শ্রীদামবাবুর সর্বশরীর। কোনো উত্তর দেননি তিনি, অন্যদিকে তাকিয়েছিলেন। স্ত্রী পাখা হাতে নিয়ে বালিশের পাশে এসে বসেছিলেন। তিনি জানেন রোগভোগ হলে ছেলে মানুষই রাগ বাড়ে সব মানুষেরই। সেই দিন থেকেই শ্রীদামবাবু লক্ষ্য করলেন যে সৃষ্টিধরের মা কাছে এসে বসলেই তার শরীরে আড়ষ্টতা আসে। আগেকার সেই সহজ ভাবটা আর কিছুতেই আনতে পারেন না। তার মৃত্যুর আশঙ্কাটা যে অমূলক ছিল না, সে কথা প্রমাণ হয়ে গিয়েছে হাতে নাতে। মৃত্যুর পূর্বসাৎ তিনি পেয়ে গিয়েছেন। ঠিক যখন সৃষ্টিধরের মা সিঁথির সিঁদুর মুছে ছেলের আনা মেটে সিঁদুর সিঁথিতে দিয়েছেন, তখনই করোনারি রোগটা তাকে চেপে ধরে। এ সম্বন্ধে তার আর কোনো সন্দেহ নেই। যতই চেষ্টা করুন, সেই স্ত্রী পুত্রের সঙ্গে ব্যবহারে খানিকটা আড়ষ্টতা আসতে বাধ্য। আর এরকম স্ত্রী পুত্রকে খাতির করে চলবার কোনো কারণও থাকতে পারে না। তার অসুখ ও সৃষ্টিধরের মায়ের আসল সিঁদুর মোছার মধ্যে সম্পর্কটা সবচেয়ে নির্বুদ্ধি লোকেরও নজরে পড়া উচিত। কিন্তু কেউ যদি জেগে ঘুমিয়ে থাকে, তাকে আর ডেকে তুলবে কি করে? ওরা সব জানে, সব বোঝে, বুঝে না বোঝবার ভান দেখায়। রাগে সর্বশরীর জ্বালা করে তার। শ্রীরামবাবু সবসময় চেষ্টা করেন যাতে তার মনের রাগ কথাবার্তায় প্রকাশ না পায়। ফলে অধিকাংশ সময়ই তিনি চুপ করে বালিশে হেলান দিয়ে বসে থাকেন। স্ত্রীপুত্রেরা তার এই গাম্ভীর্যকে শারীরিক দুর্বলতা ও বর্তমান রোগের একটা লক্ষণ বলে ভাবে। রোগীর মন ভালো রাখার জন্য তারা সবসময় অনর্গল গল্প করে যান। নরেন ডাক্তারের সঙ্গে যাতে তিনি কোনো রকম অসৎ ব্যবহার না করেন, সেই ভেবে সৃষ্টিধর আর সৃষ্টিধরের মা অনেক সময়ই অ্যালার্জি রোগের গল্প এবং নরেন ডাক্তারের অদ্ভুত চিকিৎসার কথা তোলেন। বিচিত্র মতিগতি এ রোগের, ওষুধও না বিষুধও না। লাল সিঁদুর মুছে মেটে সিঁদুর দিলাম সিঁথিতে, আর তাতেই সেরে গেল এতকালকার রোগ। এখন মনে হয় কেন পুড়ে রেখেছিলাম এ রোগ। এত সোজা যার চিকিৎসা। শোনেন আর মাথা থেকে আঙুলের ডগা পর্যন্ত রিরি করে ওঠে। অন্যদিকে তাকিয়ে থাকা যায়, কিন্তু কান তো বন্ধ করে রাখা যায় না ইচ্ছা করলেও। শুনতেই হয় বাধ্য হয়ে। কেবল নিজের রোগের কথা কই, স্বামীর যে ভয়ানক রোগটাকে নিয়ে জমে মানুষের লড়াই চলল এই কদিন, সে কথা তো ভুলেও বলে না। মন খারাপ হতে পারে ভেবে স্ত্রী পুত্ররা তার রোগের কথাটা তোলে না।
এ কথা তার খেয়াল হয় না। কেবলই মনে হয় যে স্ত্রীপুত্র যখন শুধু নিজের দিকটা দেখতে পেরেছে, তখন তারও নিজের দিকটা দেখতে পারবার অধিকার আছে। পাল্টা জবাব তিনি বা দেবেন না কেন? যেতে দাও না আর কয়েকটা দিন। মনে মনে তিনি একটা দিন ঠিক করে নিয়েছেন। যেদিন তার রোগের 2 সপ্তাহ পূর্বে, সেই দিনই তিনি নিজ মূর্তি প্রকাশ করবেন এদের কাছে। কুকুর বিড়ালের মতো ব্যবহার করেছে এরা তার সঙ্গে। ভাবছে যে ফিডিং বটলে করে জল ও মাখন তোলা দুধ খাওয়াচ্ছে রুগীকে, আর তাতেই ভবি ভুলবে। ভুলে গিয়েছে যে কুকুরে ফিরে কামড়াতেও জানে। করতে তো তিনি পারেন কত কিছু, নিজের অধিকারের মধ্যে থেকেও। নিজের রক্ত জল করা পয়সা, বাপের কাছ থেকে পাওয়া 1 পয়সাও নয়, এগুলোকে তিনি যথেচ্ছ দান করে দিয়ে যেতে পারেন। কারো কিছু বলবার নেই। ছেলেকে ত্যায্যপুত্র করতে পারেন, স্ত্রীর সঙ্গে বিবাহ বিচ্ছেদের জন্য কোর্টে নালিশ করতে পারেন, আবার বিয়ে পর্যন্ত করতে পারেন এই বুড়ো বয়সেও। কিন্তু অত দূর তিনি যেতে চান না। অন্যের চোখে ছোট হতে হয় এমন কাজ তিনি করতে চান না, অধিকার থাকলেও। এরা তার কাছে ন্যায় বিচারই পাবে। নিক্তিতে ওজন করে তিনি ন্যায় বিচার করবেন স্বার্থপর নাচুনে হুজুগে মাতা নিমকহারাম স্ত্রী পুত্রদের উপর। তিনি যার উপর যতই বিরক্ত থাকুন, তার জন্য কাউকে অনর্থক ক্ষতিগ্রস্ত হতে হবে না। অত নীচ তার মন নয়। হ্যাঁ, আর একটা কথা, ওরাও যেন ভাববার অবকাশ না পায় যে ওদের ওপর অবিচার করা হয়েছে। হিসাব করে হাতে কলমে ওদের দেখিয়ে দিতে হবে যে ওরা প্রত্যেকে তার ন্যায্য প্রাপ্য পেয়েছে। বিষয়টা অতি সরল, অ্যাকাউন্ট শুটের মতো শুধু হিসাব নিকাশের ব্যাপার। 15 দিনের দিন সকালবেলায় উঠেই তিনি বাড়ির চাকরকে ডাকলেন চিৎকার করে। স্ত্রী জবে বসেছিলেন, উঠে এসে জিজ্ঞাসা করলেন, কি, কেন? চাকরটাও ততক্ষণে এসে দাঁড়িয়েছে। শ্রীদামবাবু তাকে বললেন, দেওয়ালের খানকয়েক ছবি নামিয়ে অন্য ঘরে নিয়ে যেতে। সাবিত্রী সত্যবানের ছবি, ফ্রেমে বাঁধানো সোনার জলে লেখা পিতা স্বর্গ পিতা ধর্ম শ্লোকটা, আর গ্রুপ ফটোখানা তিনি আঙুল দিয়ে দেখিয়ে দিলেন। স্ত্রী বিছানার পাশে দাঁড়িয়ে, ছেলেমেয়েরা দোরগোড়া থেকে উঁকি ঝুঁকি মারছে। কেউ কোনো কথা বলছে না। রোগীর আবদার রাখতে সকলে উদ্গ্রীব। যাতে তার মন ভালো থাকে তাই তিনি করুন। নরেন ডাক্তার বলে দিয়েছে, এমন কিছু যেন করা না হয় যাতে রোগীর উদ্বেগ দুশ্চিন্তা বাড়ে। এইবার তিনি ছাতের কড়িকাঠের দিকে তাকিয়ে বললেন, একবার যেন কম্পাউন্ডার বাবুকে খবর দেওয়া হয়, আর নরেন বাবুকে যেন বারণ করে দেওয়া হয় আমাকে দেখবার জন্য আসতে। গলার স্বরে গাম্ভীর্য ও দৃঢ়তা এনে বলা। বুঝিয়ে দিলেন যে এখন থেকে রাস নিজের হাতে নিলেন। যতই রুগ্ন ভাবুক এরা তাকে, নিজের দায়িত্ব নিজের হাতে নেবার ক্ষমতা তার আছে। এখনও নিজের বাড়িতে নিজের মতো থাকবার অধিকারে কারো হস্তক্ষেপ তিনি আর বরদাস্ত করবেন না। ইচ্ছা করে অতিরিক্ত খাতির দেখিয়ে নরেন না বলে নরেনবাবু বলেছেন তিনি। কথার সুর এবং চাউনির ভঙ্গি সৃষ্টিধরের মার কাছে একটু দুর্বোধ্য ঠেকল। ছেলের সঙ্গে তিনি গিয়ে পরামর্শ করলেন। নরেন ডাক্তারকে তখনই সব কথা বুঝিয়ে বলা হলো। সে ঘরের ছেলের মতো, তার কাছে বাড়ির কথা বলতে কোনো সংকোচ নেই। ঠিক হলো সে নিয়মিত আসবে শ্রীদামবাবুর বাড়ি, কিন্তু রোগীর ঘরে ঢুকবে না। রোগীর মন খুশি রাখবার জন্য কম্পাউন্ডার বাবুই দেখুন। দরকার বুঝলে এবং কম্পাউন্ডার বাবু তার কথা শুনলে সে বাইরে থেকে তাকে নির্দেশ দিয়ে দেবে। সে সৃষ্টিধরের মাকে বলে দিল এখন থেকে রোগীকে একটু চোখে চোখে রাখতে। এইবার শ্রীদামবাবু এক নাতির নাম ধরে ডাকলেন। সৃষ্টিধর গিয়ে দাঁড়ালো কাছে। বাবা কিছু বলছেন? অন্যদিকে তাকিয়ে শ্রীদামবাবু বললেন, নিচের ঘরে আলমারি থেকে পুরনো হিসাবের খাতাগুলো নিয়ে আসা দরকার একবার। এখন কিছুদিন যেতে দিন না ওসব জিনিস, আগে ভালো করে সুস্থ হয়ে নিন, তারপর ওসব আবার করবেন। যার আনবার ইচ্ছে নেই তাকে তো আমি ডাকিনি। কোন কোন বছরের আনব?
যতগুলো আছে সবগুলো, আর একটা পেন্সিল। মা ছেলেই মুখ চাওয়াচাওয়ি করলেন। এই সব করে আবার অসুখ বাড়িয়ে না ফেলেন বাড়ির কর্তা। একরাশ খাতাপত্র এলো নিচ থেকে। চাকরের কাঁধে করে উপরে আনিয়েছে সৃষ্টিধর। নিজে আনতে বাধে, বাপের পয়সায় ফুটানি। ধুলো আর মাকড়সার জাল ঝেড়ে আনতে হয়, সে কথাটাও কি এদের বলে দিতে হবে? সৃষ্টিধর হাসি মুখে একটা সুখবর দিল বাবাকে। মানহানির মোকদ্দমায় তিনি জিতেছেন, হাকিমের রায় বেরিয়েছে। ব্যারিস্টার সাহেবের 1 টাকা অর্থদণ্ড হয়েছে। অর্থদণ্ডের পরিমাণটার কোনো গুরুত্ব নেই, আসল প্রশ্ন হার জিতের। হ্যাঁ না কিছুই বললেন না শ্রীদামবাবু। মানহানির মোকদ্দমার ফলাফলের সম্বন্ধে তিনি সম্পূর্ণ নিস্পৃহ। তিনি ভাবছেন যে ছেলে খোশামত করে তার মন গলাতে চায়। পুরানো হিসাবের খাতাগুলো আনাতে দেখে একটা কিছু সন্দেহ করে থাকবে। যাক, করে থাকলে করেছে। আপনার লোক সব, আত্মীয় স্বজন না ছাই। কলিং বেল দেখাতে এসেছিল আমাকে আমারই পয়সায়। ঘণ্টা বাজিয়ে মন্ত্র পড়ে পুজো করতে হবে, তবে এদের আবির্ভাব হবে। তাকে যদি মাখন তোলা দুধ খেয়ে থাকতে হয় সারা জীবন। গম্ভীরভাবে তিনি কাগজ পেন্সিল হিসাবের খাতা বালিশের উপর নিয়ে চোখে চশমা এঁটে বসলেন। তার প্রতিদিনকার আয় ব্যয়ের হিসাব লেখা আছে এইসব খাতাগুলোতে। সেই হিসাবগুলো থেকে বেছে বেছে কি যেন সব টুকে রাখছেন কাগজে। কম্পাউন্ডারবাবু আশায় বাধা পড়ল। ইনি নরেন ডাক্তারের কম্পাউন্ডার নয়। একসময় কোথায় যেন কম্পাউন্ডারি করতেন, এখন স্বাধীন হাতুড়ে ডাক্তার। এসেই প্রথমে জেনে নিলেন রোগী এখন সম্পূর্ণ সুস্থ বোধ করছেন কিনা। যদি সুস্থ বোধ করেন আর হজম যদি হয়, তবে যা ইচ্ছা খেতে পারেন। কি খেতে ইচ্ছা করছে? লুচি? নিজে সম্মুখে বসে লুচি বেগুন ভাজা খাইয়ে তবে তিনি গেলেন। তাঁর এ ব্যবস্থা সৃষ্টিধরের মায়েরও মনোপুত। কম্পাউন্ডারবাবু চলে যাবার সময় রুগী তাকে বলে দিলেন উকিলবাবুকে একটা খবর দিয়ে যেতে, বিকালের দিকে আসবার জন্য। উইল লেখাতে হবে তাকে দিয়ে। বাড়ির লোকেদের দিয়ে উকিলবাবুকে ডাকতে ভরসা পান না তিনি। আসবার আগে উকিলবাবু যেন আইনের ধারাগুলোর ওপর একবার চোখ বুলিয়ে নেন। উইল? হ্যাঁ হ্যাঁ, উইল। অত চোখ বড় বড় করছেন কেন উইল শুনে? কাজটা করতে না পারেন তো বলুন পরিষ্কার করে। না না, আমি উকিলবাবুকে খবর দিতে যাচ্ছি এখনই। সেখান থেকে পালাতে পেরে বাঁচলেন কম্পাউন্ডারবাবু। সৃষ্টিধরের মা নিজে হাতে রেঁধে সেদিন পলতার বড়া, লুচি আর ছানার ডালনা স্বামীকে খাওয়ালেন। কর্তা খেলেন, খেতে ভালোও লাগলো, কিন্তু ভাব দেখালেন যেন শুধু কর্তব্যের খাতিরে খাচ্ছেন। খাওয়া দাওয়ার পর অন্যদিন একটু ঘুমন, আজ সে ফুরসত নেই। সারাদিন চলল ওই হিসাবপত্র লেখাপড়ার কাজ। একটাও কথা বলেননি। শুধু 3-4টের সময় একবার চাকরকে ডেকেছিলেন। সৃষ্টিধর সেই ঘরে বসে থাকা সত্ত্বেও চাকরকে হুকুম দিয়েছিলেন ঘরের মধ্যে একখানা টেবিল ও একখানা চেয়ার এনে রাখতে। বাড়ির লোকে বেশ উদ্বিগ্ন হয়ে উঠেছিল তার রকম সকম দেখে। রোগীর সব খবর খুঁটিয়ে বলবার জন্য সৃষ্টিধর নরেন ডাক্তারের কাছে গিয়েছিল। সৃষ্টিধরের মা গিয়ে বসেছিলেন বালিশের পাশে পাখা হাতে নিয়ে। অমনি রোগীর লেখাপড়া বন্ধ হয়ে গিয়েছিল। তবু তিনি শুলেন না, আড়ষ্ট হয়ে পেন্সিল হাতে নিয়ে বসে থাকলেন অন্যদিকে তাকিয়ে। মরে গেলেও তিনি স্ত্রীর দিকে তাকাবেন না, এই তার সংকল্প। দাদু, উকিলবাবু এসেছেন। ছোট নাতি দোরগোড়া থেকে সংবাদ দিল। নিজের অজ্ঞাতে সৃষ্টিধরের মা মাথার কাপড় টেনে দিলেন খাট থেকে ধর্মর করে নামবার আগে। অনিচ্ছা সত্ত্বেও হঠাৎ নজরে পড়ে গেল শ্রীদামবাবুর। কিসের মতো যেন রং শীতের সিঁদুরটার, ঠিক মনে পড়ছে না। পচা মাংসের মতো কিংবা বুড়ো শকুনের ঘাড়ের ঝুঁটিটার মতো। দেখলে গা ঘিন ঘিন করে, শিউরে ওঠে সর্বশরীর। মুহূর্তের জন্য বুকের ভিতরটা অবশের মতো হয়ে যায়।
বালিশে হেলান দিয়ে মাথাটা একটু ঘুরিয়ে নিলেন, যাতে সৃষ্টিধরের মা বুঝতে পারেন যে স্বামী ইচ্ছা করে তার দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন। উকিলবাবু? এই রোগ ভোগের মধ্যে আবার উকিলবাবুকে দিয়ে কি হবে? না না, বারণ করে দিকে যা। যা বলবার সৃষ্টিধরকে তুমি ভালো করে বুঝিয়ে দাও। কাছারির মামলা মোকদ্দমা সম্বন্ধে যদি কিছু বলবার থাকে তো সে কথাও ছেলেদের কাউকে বলো না কেন? অধিকার ফলাতে এসেছে সৃষ্টিধরের মা। স্ত্রীর কথায় কান না দিয়ে নাতিকে জিজ্ঞাসা করলেন, টেবিলের ওপর কাগজ কলম সব ঠিক আছে তো? আর একখানা বড় দেখে বই টই গোছের কিছু রাখতে বলেছিলাম না? আছে সব ঠিক? তাহলে এবার উকিলবাবুকে আসতে বলে দাও। সৃষ্টিধরের মা বেরিয়ে গেলেন ঘর থেকে। উকিলবাবুর সঙ্গে নিচে নরেন ডাক্তারে দেখা হয়েছে। তিনি বলে দিয়েছেন রুগীকে যেন বেশি কথা বলানো না হয়। এই যে, নমস্কার, মোকদ্দমাটাতে তো আমাদের জিত হয়েছে। নাতির সঙ্গে উকিলবাবু ঢুকেছেন ঘরে। এখান থেকে চলে যাওয়া উচিত সে কথা বোঝার বয়স এখনও ছেলেটির হয়নি, কিংবা হয়তো বাড়ির লোকরা তাকে এখানে থাকতে বলেছে, যদি 5 জন্য দরকার হয় সে কথা ভেবে। শ্রীদামবাবু নাতিকে চলে যেতে বললেন ঘর থেকে। উকিলবাবু, দরজাটা বন্ধ করে দিয়ে আসুন। কম্পাউন্ডারবাবু নিশ্চয়ই সব কথা বলেছেন আপনাকে। আমি উইল করতে চাই। প্রথমেই কাজের কথা বেড়েছেন। মোকদ্দমায় হারজিত নিয়ে বাজে কথা বলবার সময় নেই তার এখন। উকিলবাবু বুঝে গিয়েছেন তার মনের ভাব। কর্মতৎপরতা দেখাবার জন্য কাগজে খসখস করে উইল লিখবার বাঁধা গত 1 লাইন লিখলেন। ও কি লিখলেন আমি না বলতেই? লিখলাম, ইহাই আমার শেষ উইল। বিরক্তির চিহ্ন প্রকাশ পেল বৃদ্ধের মুখে চোখে। না, আপনি একটা একেবারে, এখন তো একটা মোটামুটি খসড়া লিখতে হবে, শুধু টাইপ করতে হবে, 2 জন সাক্ষীর দরকার হবে, রেজিস্ট্রার সাহেবকে আসবার জন্য খবর দিতে হবে। সেসব এখন কোথায়? এখন শুধু নোট করে দিন মোটামুটি, আমি পয়েন্ট দিচ্ছি। 10 টাকা দেব আপনাকে, বুঝলেন? লিখুন, আমার সন্তানদের মধ্যে জ্যেষ্ঠ পুত্র সৃষ্টিধরের বয়স সর্বাপেক্ষা অধিক, সেই জন্য সে সর্বাপেক্ষা বেশি দিন আমার অন্ন ধ্বংস করিবার সুযোগ পাইয়াছে। হ্যাঁ, স্ত্রী পুত্র কন্যা সমভি ব্যবহারে কথাটাও লিখে দেবেন। তাহার বয়স আজ 47 বছর 7 মাস 5 দিন। উকিলবাবু, পরে এই দিনটা ঠিক করে বসিয়ে নেবেন। ইহার ভিতর 20 বৎসর পিতা হিসাবে আমি তাহাকে লালন পালন করিতে বাধ্য। উকিলবাবু, এটাকে বিশেষ জায়গায় 22 বছর করে দেওয়া যাক, কি বলেন? অন্যায় অবিচার আমি কারোর উপর করতে চাই না, বুঝলেন? সৃষ্টিধরের যা প্রাপ্য তার থেকে এই 25 বছর 5 মাস 7 দিনের খাই খরচ বাবদ 15,000 টাকা বাদ যাবে। ওর বিবাহ হয়েছে 24 বছর হলো, স্ত্রীর খাই খরচ বাবদ 14,400 টাকা। ওদের বড় ছেলের কলেজে পড়া ও খাই খরচ বাবদ 14,000 টাকা। ওদের বড় মেয়ের খাই খরচ ও বিবাহাদি বাবদ 25,000 টাকা। ওদের অন্যান্য ছেলে মেয়েদের খরচ বাবদ 27,000 টাকা। বৌমার ভাওয়ালি স্যানিটোরিয়ামে চিকিৎসা বাবদ 6,000 টাকা। সব মিলিয়ে হলো 1,01,600 টাকা। এই টাকাটা ওর প্রাপ্য টাকা থেকে বাদ দিতে হবে। আর আমারও কিছু দেনা আছে সৃষ্টিধরের কাছে। এই মাসের ওর মায়ের চিকিৎসার জন্য নরেন ডাক্তারের ফি 12 টাকা। নরেন ডাক্তারের প্রেসক্রিপশন অনুযায়ী ওর মায়ের মেটে সিঁদুরের দরুন 6 আনা। কোর্টে জ্বর আসায় আমাকে একদিন ওর ইনশিওর কোম্পানি দেওয়া গাড়িতে বাড়ি নিয়ে এসেছিল, তার দরুন গাড়ি ভাড়া 2 টাকা। মোট এই 14 টাকা 6 আনা আমার দেনা ওর কাছে। এটা যেন ওকে দিয়ে দেওয়া হয়। আচ্ছা, এ তো হলো, এইবার আমার স্ত্রীরটা লিখে নিন। মাসে 60 টাকা করে পান, এই রকম একটা অ্যানুইটির ব্যবস্থা যেন করে দেওয়া হয় তার জন্য। এতেই ওর চলে যাওয়া উচিত, কি বলেন? আচ্ছা, না হয় মেটে সিঁদুর বাবদ 6 আনা করে আরও বেশি লিখে রাখুন। 60 টাকা 6 আনা করে উনি মাসোহারা পাবেন।
এতক্ষণে উকিলবাবু কথা বলেন। ওর তো তখন সিঁদুর লাগবে না। চটে উঠেছেন শ্রীদামবাবু। আপনার উপদেশ আমি চাইনি, যা বলছি তাই লিখুন। আমি সিঁদুর বলিনি, মেটে সিঁদুর বলেছি। সিঁদুর আর মেটে সিঁদুর এক জিনিস নয়। মেটে সিঁদুর ইচ্ছা করলে বিধবারাও ব্যবহার করতে পারেন। বিধবা হবার চেষ্টাতেও সধবারা ব্যবহার করতে পারেন নিজেদের স্বার্থ থাকলে। আসল সিঁদুর ব্যবহার করলে তো কোনো কথাই ছিল না। বেশ উত্তেজিত হয়ে পড়েছেন শ্রীদামবাবু কথাগুলো বলতে বলতে। বারান্দার জানালার পাশে খুট করে একটা শব্দ হলো। উকিলবাবু তাকালেন সেদিকে। বোধহয় বাড়ির লোকেরা আড়ি পেতে শুনছে। দেখুন উকিলবাবু, বড় শ্রান্ত মনে হচ্ছে এত সব কথা বলে। জলের গ্লাসটা দেবেন তো ওখান থেকে। ঘিয়ের জিনিস খেলেই বড় জল তেষ্টা পায়। আচ্ছা থাক এখন, তবে অন্য সময় আসবো আবার। সেই ভালো। আচ্ছা এই কাগজখানা রাখুন। আমার প্রত্যেক ছেলে মেয়ের আলাদা আলাদা হিসাব লেখা আছে এতে, আর উল্টো পিঠে আমার সম্পত্তির তালিকা নোট করা আছে। বুঝেই তো গেলেন আমি কেমনভাবে সম্পত্তি ভাগ করে দিতে চাই। কালকে এই অনুযায়ী একটা মোটামুটি খসড়া লিখে আনবেন আপনি, তারপর দেখা যাবে। দুমদুম করে দরজা ধাক্কা দেবার শব্দ হলো। উকিলবাবু কাগজপত্র ফাইলে বেঁধে যাওয়ার জন্য তৈরি হচ্ছিলেন। উঠে দরজা খুলে দিলেন সৃষ্টিধরের মা। বাড়ির অন্য লোকেরা দরজা ধাক্কা দেওয়া থেকে তাকে বিরত করবার চেষ্টা করছিলেন। বাড়ির মেয়েদের দেখে উকিলবাবু একটু পাশ কাটিয়ে সরে দাঁড়ালেন। হেঁপো রুগীর ছিপছিপে গড়ন সৃষ্টিধরের মায়ের। ছুটে গিয়ে তিনি হুমড়ি খেয়ে পড়লেন স্বামীর কাছে। সঙ্গে সঙ্গে আড়ষ্ট গোছের হয়ে গেল শ্রীদামবাবুর সর্বশরীর। তুমি কি বলছো? ঘুণাক্ষরেও যদি টের পাই যে এতে তোমার আপত্তি, তাহলে কি আমি মেটে সিঁদুর ব্যবহার করি? আড়ি পাতার জন্য কোনো রকম সংকোচ নাই, উইলে কম টাকা পাবার জন্য অনুযোগ নাই, কেবল আছে মেটে সিঁদুর ব্যবহার করবার জন্য অনুতাপ। এ জিনিস শ্রীদামবাবুর নজর এড়ায় না, কিন্তু এ অনুতাপ পর্যাপ্ত নয়। অনুতাপের কারণ বলছেন স্বামীর আপত্তির কথা টের পাননি বলে। কিন্তু এ তো শুধু স্বামীর আপত্তির কথা নয়, স্বামীর মারাত্মক অমঙ্গলের আশঙ্কা সত্ত্বেও স্বার্থত্যাগ না করবার জন্য অনুশোচনা হওয়া উচিত ছিল। তবু এতে মনের ক্ষোভ খানিকটা কমে, প্রতিশোধ নেবার আকাঙ্ক্ষাটা নরম হয়ে আসে। যেখানে আগে সাবিত্রী সত্যবানের ছবিটা ছিল, সেইখানটাতে তাকিয়ে রয়েছেন শ্রীদামবাবু। বাড়ির সকলেই এসে জুটেছে এই ঘরে, কিন্তু কারো সাহস নাই এর মধ্যে কোনো কথা বলবার। উকিলবাবু চলে যাবার সময় নিচের ঘরে নরেন ডাক্তারকে রুগীর আধুনিকতম সংবাদ দিয়ে গেলেন। সৃষ্টিধরের মা অঝরে কেঁদে চলেছেন। ওগো, তুমি একবার বললে না কেন মুখ ফুটে? আমরা কতটুকু কি বুঝি? পোড়া কপাল নইলে এই দুর্বুদ্ধি হয়? স্ত্রী কি বলছেন সেটা সম্বন্ধে রোগীর ঔদাসীন্য ক্রমেই কমছে। শরীরের আড়ষ্ট ভাবটা আস্তে আস্তে কাটছে। ক্ষোভের স্থান নিচ্ছে অভিমান। কি কুক্ষণে যে সেদিন নরেন ডাক্তারের সঙ্গে দেখা হয়েছিল! তুমি বলে দিতে যাবে কেন? আমার নিজেরই বোঝা উচিত ছিল। নরেনের কথা শুনে আমার নেচে ওঠা উচিত হয়নি। কপাল, আমি মুখ্য মানুষ, ভুল করে কি করে ফেলেছি সে কথা কি মনে গিট দিয়ে রেখে দিতে হয় চিরকাল? আর চুপ করে থাকতে পারলেন না শ্রীদামবাবু। এ আমার মনে রাখবার বা ভুলে যাবার কথা নয়, এ হচ্ছে আমার প্রাণ নিয়ে ছিনিমিনি খেলার কথা। এত বড় একটা কাণ্ড ঘটে গেল, তাতেও তোমাদের নজরে পড়ল না। যখনই তুমি আসল সিঁদুর ছেড়ে নকল সিঁদুর দিলে সিঁথিতে, তখনই যে আমার হাটের ব্যথাটা হয়েছিল, এ কথা আমি লাঠি মেরে তোমার গোবর ভরা মাথায় ঢুকিয়ে দেব, তবে বুঝবে। এতক্ষণে তিনি তার সংকল্প ভুলে স্ত্রীর দিকে তাকিয়েছেন। দুঃখে, ব্যথায়, অভিমানে বৃদ্ধের চোখে জল এসে গিয়েছে। মানসিক উত্তেজনায় ঠকঠক করে কাঁপছেন।
শ্বশুরের মাথায় হাত বুলিয়ে দিতে আরম্ভ করেন এক পুত্রবধূ। বড় ছেলে অপরাধীর মতো দাঁড়িয়ে রয়েছে দূরে। বিস্ময়ে হতবাক হয়ে গিয়েছেন সৃষ্টিধরের মা। এত অপ্রস্তুত তিনি জীবনে কখনো হননি এর আগে। স্বামীর অমঙ্গলের জন্য দায়ী তিনি? নিজের কপাল নিজের হাতে পোড়াতে গিয়েছিলেন তিনি? এ যাত্রা বুড়ো শিব রক্ষা করেছেন, তার ভুল শোধরাবার জন্য সময় দিয়েছেন। ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছেন তিনি। হঠাৎ খেয়াল হলো যে আর এক মুহূর্তও দেরি করা উচিত না, প্রতি মুহূর্তের দাম আছে এখন। আমি এখনই এ সিঁদুর মুছে সিঁথিতে আসল সিঁদুর দিয়ে আসছি। ছুটে বেরিয়ে গেলেন বৃদ্ধা ঘর থেকে। পিছনে পিছনে বড় বৌমাও গেলেন বোধহয় শাশুড়িকে সাহায্য করবার জন্য। ঘটনার এই তীব্র গতিবেগ বোধহয় শ্রীদামবাবুরও প্রত্যাশিত ছিল না। তিনি ফ্যালফ্যাল করে চেয়ে রয়েছেন দরজার দিকে, অথচ বোঝা যাচ্ছে যে কিছু দেখছেন না। হঠাৎ একটা আতঙ্কের ছায়া পড়ল সে চাউনিতে। তারও খেয়াল হয়েছে একটা কথা। এত রকমের কথা 24 ঘন্টা বসে বসে ভাবেন, কিন্তু এদিকটার কথা তিনি এক মুহূর্ত আগে পর্যন্ত ভাবেননি। সংকট মুহূর্ত এগিয়ে আসছে, স্পষ্ট দেখতে পাচ্ছেন তিনি চোখের সম্মুখে। সাদা চুলের মধ্যে টাক পড়া সিঁথি। বড় বৌমা একখানা ভিজে ন্যাকড়া দিয়ে সেই চরম মুহূর্তকে এগিয়ে আনছেন। ঠিক যে মুহূর্তে মেটে সিঁদুরের শেষ চিহ্নটুকু মুছে গিয়ে সিঁথিটা একেবারে সাদা হয়ে যাবে, ঠিক সেই মুহূর্তে, সেই মুহূর্ত আর সিঁথিতে আসল সিঁদুর দেবার সময়ের মধ্যে যে ক্ষণিকের ব্যবধান, সেইটাই তার সংকট মুহূর্তটার জন্য ওত পেতে রয়েছে আড়ালে। নিঃশব্দ সঞ্চারে অন্ধকারের মধ্যে সেই দিকে এগিয়ে চলেছে। আর নিস্তার নাই। ইচ্ছা হলো চিৎকার করে ডেকে সৃষ্টিধরের মাকে এখনো একবার বারণ করেন। পারলেন না। বুঝল না সৃষ্টিধরের মা যে এরকম একটা ব্যাপারে ভাববার জন্য একটু সময় পাওয়ার দরকার ছিল। ভয়ে বিবর্ণ হয়ে গিয়েছেন তিনি। সর্বশরীরে আতঙ্কে সাড়া লেগেছে। মেজ বৌমা পাখা করছেন জোরে জোরে, তবু বড় গরম লাগছে। সমস্ত শরীরের মধ্যে আনচান করছে কেমন যেন একটা অস্বস্তি। এই বুঝি বড় বৌমা ন্যাকড়া ভিজালো, এই বুঝি বুকের কাছটায়। ভাবলেন না আঙুল দিয়ে দেখাবেন বুকের দিকে, হাত তুলতে পারলেন না। তাহলে ভয় পেয়েছে সকলে। মুখ চোখের ভাব দেখে ভয় পেয়েছে সৃষ্টিধর। নরেন, নরেন, শিগগির! আর তুই যা দৌড়ে। অক্সিজেনের যন্ত্রটা পাশের ঘরে আছে। ভিড় করো না এখানে, জোরে পাখা করো। জানলা দরজাগুলো সব ভালো করে খুলে দাও। বাবা, বাবা, কোথায় কষ্ট হচ্ছে? বাবা, ও বাবা! বাবার বুকের উপর হাত রাখল সৃষ্টিধর। শেষ হলো আমাদের আজকের গল্প। গল্প পাঠে এবং বিভিন্ন চরিত্রে আমি তৃষিতা। গল্পটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দেবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে আরও গল্প শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। খুব তাড়াতাড়ি নতুন একটি গল্প নিয়ে ফিরে আসব। সকলে ভালো থাকুন, শুনতে থাকুন গল্পের ঝুলি।